বেঙ্গল বিজনেস কাউন্সিলের বৈঠকখানার কনসেপ্টটা আমরা শুরু করছি, যেখানে এক একটা বিবিসির মেম্বার, এক একটা ব্যবসায়ী, তাদের আমরা একটা এপিসোড করব যেখানে তাদের ব্যবসা সম্পর্কে, তাদের ব্যবসায়িক জার্নি সম্পর্কে এবং তাদের এই সংগঠনে আসা এবং সংগঠনে থাকা, সেখান থেকে কিভাবে তাদের ব্যবসার বৃদ্ধি হলো সেই সম্পর্কে আলোচনা, এবং আমাদের সার্বিকভাবে এই সোসাইটি, এই সমাজের সব বিভিন্ন স্তরে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য কি বার্তা দিতে চাইছি সেইটা নিয়ে আলোচনা করব। নমস্কার সবাইকে, আমি শুভাশিস দত্ত, বেঙ্গল বিজনেস কাউন্সিলের ফাউন্ডার। আজকে আমরা প্রথম বৈঠকখানার একটা এপিসোড করছি। বাংলার নবজাগরণ, বাংলার নবজাগরণ, বাংলার নবজাগরণ, বাংলার W chocolates, coffee and chocolate. Come here to sink my teeth into it. Thank you. খুব ভালো লাগলো স্যার। এই মুখটা নিয়ে একটু ভেরি গুড, ভেরি ভেরি গুড। It's video. This is amazing stuff. Thank you. খুব সুন্দর টেস্ট, বাঙালি প্রোডাক্ট, বাংলা মিষ্টির উপরে কিছুই হয়। তোমার জার্নির যে প্রথম দিকটা, মানে ফ্রম এই যে ডেভিল ইউ চকলেট করলে, তার আগে তো একটা জার্নি ছিল। তোমার ছোটবেলাটা কিরম ভাবে গেছে? সেখানে ব্যবসায়িক ফ্যামিলি থেকে তুমি বিলং করতে, না চাকরিজীবী ফ্যামিলি থেকে? কিভাবে শুরু হলো জার্নিটা? হাউ ডিড ইউ থিঙ্ক অফ এই ভূতটা এন্টারপ্রেনারশিপের এলো? আমি এটা খুব অকপটে স্বীকার করি যে আমার মাথার ভিতর একটা পোকাদের কলোনি আছে। এবং তারা মাঝে মাঝে একটু নড়ে চড়ে বসে, এদিক ওদিক করে, এবং তখনই সব বিভিন্ন রকম এমন কাজ আমি করি যেগুলো হয়তো সোশ্যালি কনফর্মিস্ট যারা, তারা হয়তো সেটা অ্যাপ্রুভ করবেন না। তো ছোটবেলাটা অত্যন্ত সাধারণ স্বাভাবিক একটা চাকরিজীবী ফ্যামিলি থেকে আমি বিলং করি। মা পড়াতেন, বাবা ইঞ্জিনিয়ার, স্টিল প্ল্যান্টে কাজ করতেন। আমি তখন বিহার ছিল, এখন এটা ঝাড়খণ্ড হয়ে গেছে, বোকারো স্টিল সিটি, সেখানেই ছোট থেকে বড় হয়ে উঠে, এবং খুব ছোট একটা শহর। এক্সপোজার অর্থে সেরকম, মানে জীবনটা ছিল স্কুলে যাও, বাড়ি আসো, মাঠে বিকেলে খেলতে যাও। আমি একটু ফুটবল বা ক্রিকেট খেলতে যেতাম বিকেলে, তো ছেলেমেয়েরা মিলে খেলা হলো, রোববার দিন গানের ক্লাসে যাও, আর আবার স্কুলে যাও, আবার পড়াশোনা, মানে এর বাইরে জীবন কিছু ছিল না, কোনো এক্সপোজার নেই। কিন্তু এইটা একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে গেল যখন আমি 17 বছর বয়সে কলকাতায় প্রথম পড়তে এলাম, এবং জীবনের ওটা প্রথম একা থাকা, একা নিজেকে সার্ভাইভ করানো। আমার এখনো মনে আছে, আমি যেদিন প্রথম হাওড়ায় নেমেছিলাম, আমার হাওড়া ব্রিজ ক্রস করতে 20 মিনিট লেগে গেছিল, কারণ আমি বুঝে উঠতে পারছি না যে সারাদিন যদি এত গাড়ি যায় তাহলে আমি রাস্তাটা পেরোবো কি করে। কারণ আমি যে শহরে থাকি সেখানে তো দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়ালে একটা গাড়ি আসতো। সেই জন্য মানে আমার কাছে না, আমি প্রথম নেমে এই শহরটাকে দেখেই আমার মনে হয়েছিল যে আমি শেষ, আমার দ্বারা আর কিছু হবে না। সেইখান থেকে শুরু করে যখন আমি ব্রেবনে পড়তে ঢুকি, হস্টেলে থাকি, 250টা মেয়ে, এবার সেখানে হয়তো খুব একটা আমি প্রবলেম ফেস করিনি, কারণ সবারই প্রায় আমার মতো অবস্থা, কেউ না কেউ কোনো না কোনো ছোট শহর থেকে এসে হোস্টেলে থাকছে। কলেজে যখন পড়তে যেতাম তখন
আমাকে এই ধরনের প্রশ্ন দিয়ে শুরু হতো যে তোরা যেখানে থাকিস সেখানে কি রাস্তাও স্টিলের, তোরা কি স্টিলের জামা পরতিস, এখন কাপড়ের কিনেছিস, তোরা কি স্টিল খেতিস, তোরা কি সুতিস বিছানাটা স্টিলের। মানে এইখান থেকে শুরু হয়ে আমি কি বিহারি না আমি বাঙালি, এইখান থেকে স্ট্রাগলটা আমার জীবনের শুরু। মানে যদি লোকে বলে যে স্ট্রাগল, তাহলে স্ট্রাগলটা খুব ছোটবেলায় হচ্ছে বাবা মার সাথে, ক্যাম্পে যেতে দেবে না অথচ আমি ক্যাম্পে গিয়ে একা থাকবো থেকে শুরু করে, তখন মনে হতো ওটাই বিশাল স্ট্রাগল, পরে বুঝলাম ওটা কিছুই না। এখানে এসে প্রথম যেটা আমি ভুগতে শুরু করলাম সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, আমি কে অ্যাকচুয়ালি, এবং এই বড় শহরের সাথে মানিয়ে নেওয়া। আমার কথাবার্তা, সাজ পোশাক কোনো কিছুই যেন এখানকার মতো নয়, কোনো কিছুই এই বড় শহরের মতো নয়, এবং এই বড় শহরের আদব কায়দাটাতে আমি কিরকম যেন একটা মানে প্রতিদিন মনে হতো আমি একটু একটু করে ক্ষয় হচ্ছি। সেইখান থেকে আমার এই রিয়েলাইজেশনটা যে কি এমন আলাদা আছে, আমি ক্ষয় না হয় আমি তো জিনিসটাকে বোঝারও চেষ্টা করতে পারি। হতেও তো পারে যে আমি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করলাম, সেটাকে ইনভাইট করলাম নিজের মধ্যে, হতে পারে আমি সেটা আত্মসাৎ করলাম, চেষ্টা করে দেখি না, সেটা ভালো না খারাপ পরে দেখা যাবে। সেই থেকে ওই ফাইটটা, ওই স্ট্রাগলটা, কলকাতাকে বোঝা, কলকাতার মানুষকে বোঝা, সেই কলেজ লাইফ থেকে শুরু। এবং আজ দাঁড়িয়ে কোথাও আমার মনে হয় যে হয়তো ওই ফাইটটা আমার ব্যবসায়িক মানসিকতার শুরু ছিল, ওই স্ট্রাগলটা হয়তো আমার শুরু ছিল, কারণ তখনও যে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস, এবং টানা 20 বছর চাকরি, মানে প্রথম 2-3 বছর ইন্ডাস্ট্রিতে ছিলাম, ব্যাংকে ছিলাম, তারপর একাডেমিক্সে আসা, এই 20 বছর চাকরি করতে গিয়ে আমার মনে হয় আমি চিরকাল শুধু ওই কোয়েশ্চেনটাই করে গেছি যে আমি কে, মানে হু এম আই, হোয়াট ইজ মাই আইডেন্টিটি। কারণ যখনই কোনো আইডেন্টিটির প্রশ্ন উঠেছে, কোনো না কোনো একটা কোম্পানির এমপ্লয়ি হিসেবে আমার আইডেন্টিটি থেকেছে চিরকাল। আমার ভিজিটিং কার্ডে একটা ওই ডেজিগনেশন বাই দ্যাট কোম্পানি, ঠিক ওইটার সাথে আমি ভীষণ রিলেট করি। যে যখন আমি ব্রেবনে আসতাম তখন কেউ বলতো বিহারি, কেউ বলতো না বাঙালি, না তো আমি পুরো বিহারি, না তো আমি পুরো বাঙালি। কারণ মানে বাসে উঠে বলতাম ধাকলাচ্ছেন কেন, খিসকে বসুন, আমার বাংলাটা তখন এরকম ছিল, যেহেতু আমি বাইরে মানুষ হয়েছি, প্রবাসী। তো ওই স্ট্রাগলটা কোথাও আমার মনে হয় মাথা থেকে বেরোয়নি। মানে এটা আমার অনেক পরে অ্যানালাইজ করে আমি বুঝতে পারি যে হয়তো আমার মাথা থেকে বেরোয়নি। তো চাকরি করতে 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 একটা সময় দাঁড়িয়ে মনে হলো যে আমি যে কাজগুলো করছি, সেই কাজগুলো যে আমি করছি, সেই জিনিসটা তো লোককে আমি বোঝাতে পারছি না, বা সব কাজ তো আমি আমার মতো করে করতে পারছি না। আমি হয়তো কিছু জিনিস বুঝতে পারছি যে আমি ভুল করছি, কিন্তু আমাকে সেই ভুলটাই করার জন্য মাসে বেতনটা দেয়া হচ্ছে। তো এইটা হয়তো কম বয়সে মেনে নিয়েছি, হয়তো যখন জীবনটা তৈরি হচ্ছে বা চাহিদাগুলো রয়েছে জীবনে, অনেক কিছু মেনে নিয়েছি, কারণ সত্যি সেই বেতনটা খুব দরকার, স্যালারি না পেলে কি করে চলবে। কিন্তু একটা স্টেজে এসে এটা রিয়েলাইজ করলাম যে মানুষ বোধহয় খাওয়া পড়া বাকি সিকিউরিটি গুলো চলে এলে ওই ম্যাসলোর নিড হায়ারার্কিতে যেটা বলে আর কি, যে মানে when you are satisfied and you start having your savings, তখন ওই সোশ্যাল নিডটা পেরিয়ে গিয়ে একটা এস্টিম নিডের জায়গা মানুষটা পৌঁছানোর চেষ্টা করে, যে আমি ওই সেই কোয়েশ্চেনটাই আবার আমি কে। একাডেমিক্সে ছিলে, হ্যাঁ, তো সেই একাডেমিক লাইন থেকে মাসলোস নিড হায়ারার্কি বলতে আমার সঙ্গে সঙ্গে ওই ক্লাসের কথা মনে পড়ে গেল, সেখানে পড়েছিলাম। বাট দেন সেখান থেকে হঠাৎ করে হাউ ডিড ইউ গেট ইনটু চকলেটস? ইফ ইউ আর নট রং, তার আগে একটা অনলাইন এডুকেশন পোর্টাল ছিল, সেখান থেকে ইউ শিফটেড টু চকলেটস। রাইট। সো হাউ ডিড দিস হ্যাপেন? মানে একটা খুশি জব, রাইট, as a professor and then as management professor more so, তারপরে ওখান থেকে শিফট সামথিং মানে অ্যাজ ইউ নো কি বলবো, এই একটা স্টার্টআপ, সেখান থেকে আবার ওই জিরো থেকে শুরু করা। হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি। যেহেতু আমি ম্যানেজমেন্ট পড়াই, যে কোনো বি স্কুলেতে সাধারণত এন্টারপ্রেনিয়রশিপ ইজ আ টপিক অফ ডিসকাশন, ইজ আ টপিক অফ study, is a topic of discussion, topic of workshop, it's a topic that is explored, মানে এটা নিয়ে যে কোনো বি স্কুলে চর্চা হয় বা হওয়া উচিত। সো আমার বি স্কুলে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমরা ভীষণভাবে শেখাতাম ব্যবসা করা। তো তার মধ্যেই ই উইক বলে একটা কম্পিটিশন করানো হতো, এন্টারপ্রেনিয়রশিপ উইক, এবং সেটা শুধু আমাদের বি স্কুলে না, বিভিন্ন আইআইএমস এও হয়, বিভিন্ন জায়গায় হয়। তো আইআইএম কলকাতারই এরকম একটি কম্পিটিশনে আমার কলেজের একদল স্টুডেন্ট পার্টিসিপেট করবে ঠিক করে, এবং তাদের মনে হয়েছে চকলেটস নিয়ে কিছু করা উচিত।
অ্যাজ আ হবি 2010 সালে আমি আমার এক বন্ধু মিলে আমরা চকলেট বানানো শিখেছিলাম, মানে ওটাকে লিটারালি বলা যায় এক্সপ্লোর করেছিলাম যে চকলেট বানানো কি করে যেতে পারে। একটি মেয়ে একটু জানতো আর আমরা কিছুই জানতাম না, একদিন 2 ঘন্টা ধরে আমরা এক্সপেরিমেন্ট করে করে ব্যাপারটা বের করেছি যাচ্ছে এইভাবে তৈরি হয়। তখন অত ইউটিউব চ্যানেল ওইসব ব্যাপারও ছিল না, তো জিনিসটা জানতাম। এবার স্টুডেন্টদের বললাম যে দেখো আমি জানি ব্যাপারটা, আমি এক্সপার্ট নই কিন্তু আমি জানি, তোমাদের মোটামুটি কাজ চালানোর মতো শিখিয়ে দিতে পারি। একদিন একটি স্টুডেন্টের বাড়িতে এই পুরো ব্যাপারটা ঘটলো, তৈরি করা হলো, কি করে প্যাক করতে হয় না হয় এগুলো সব শেখালাম। শুধু যেটা আলাদা ছিল যে খুব গতানুগতিক চকলেটস না বানিয়ে আমরা একটু অন্যরকম ভাবে করেছিলাম, কিছু হেলদি খাবার এটা সেটা ইউজ করে করা হয়েছিল। এবং স্টুডেন্টরা ঘটনাচক্রে খুব ভালো পিচ করেছিল ব্যাপারটা IIM কলকাতায়, এবং ওই কম্পিটিশনে তারা ফার্স্ট হয়। এইটা আমার কাছে মনে হয়েছিল একটা বিশাল অ্যাচিভমেন্ট, যে আমি জাস্ট একটা ছোট্ট স্কিল জানি, সেই স্কিলটাকে একটু ঠিক মতো প্যাকেজ করা, মানে যেটাকে আমরা অফারিং বলি মার্কেটে, যে অফারটা খুব ভালো করেছিলাম থ্রু দ্য প্রোডাক্ট ইনোভেশন এন্ড এভরিথিং, এন্ড জিনিসটা লোকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমার সেই স্টুডেন্টই প্রথম এসে আমাকে বলে যে ম্যাম আমি এটাকে বিজনেস করতে চাই 2015। এবার যে কোনো ঠিকঠাক বি স্কুল যদি হয় তার এই আইডিয়াটা ইনকিউবেট করে নেওয়া উচিত। আনফর্চুনেটলি আমি যেখানে ছিলাম তখনও সেখানে ইনকিউবেশন সেল বা এই ব্যাপারটা ছিল না, তো আমি কি করব না বুঝতে পেরে আই সেড কি ঠিক আছে চলো আমি ইনভেস্ট করব, কলেজ ইনকিউবেট করবে না আমি ইনকিউবেট করছি। ও বিজনেসটা অন পেপার স্টার্ট করে, আমি পার্টনার হই বিজনেসে, আমি এবং আমার ছাত্র দুজনে মিলে এই পুরো ব্যাপারটা স্টার্ট করা হয়। আনফর্চুনেটলি আমাদের কলেজ ম্যানেজমেন্ট ব্যাপারটাকে একটু অন্য চোখে দেখে, তারা জিনিসটাকে অনেক নোংরামির পর্যায়ে নিয়ে যায়, এবং তাদেরকে আমি ঠিক বুঝিয়ে উঠতে পারিনি যে এইটার মধ্যে অন্য কোনো পার্সোনাল এজেন্ডা নেই, ব্যাপারটা শুধু একটা ব্যবসার মতো করে করা। তো যার ফলে সত্যি কথা খুব ডিমোটিভেটেড হয়ে যাই আমরা। তো ওই ছেলেটি 2-3টে এক্সিবিশন করলো, আমি হয়তো গেলাম, এরকম সারা বছরে হয়তো 3-4টে অ্যাক্টিভিটি, সেরকম কিছুই হতো না, যখন কিনা এটা হওয়া উচিত ছিল। মানে যদি এটা আজকে আমি বিদেশে থাকতাম এই আইডিয়াটা অত্যন্ত অ্যাপ্রিসিয়েটেড হতো যে একজন স্টুডেন্ট আর টিচার মিলে কাজটা করছে। আমরা জানি প্রচুর ভালো ভালো ব্র্যান্ডস আছে যারা গ্যারাজে শুরু হয়েছে দেশের বাইরে, যেখানে একজন স্টুডেন্ট টিচার কোলাবোরেট করেছে। সামহাও আমাদের এখানে ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে দেখা হয়নি। তো ওইভাবেই আর কি, মানে গড়িয়ে গড়িয়ে ব্যাপারটা ওই কোনোদিন একটা এক্সিবিশন, কোনোদিন একটা অর্ডার, এইরকম। With your gender, as in yes, because yes, you are a woman, absolutely, and a woman getting into a business, yes, and that too with a student, yes, who is a male, so then it becomes absolutely it became a topic of discussion all around the college, be it student, be it teacher, be it management, everybody. Do you think it is a Bengal issue or is it a India maybe not, it's an India wide issue. এটা ঠিক বাংলা বলে আমি বাঙালিদের ছোট করব না, এটা ইন্ডিয়া ওয়াইড যেখানেই হোক না কেন আমার মনে হয় এটা হতো। এই প্রবলেমটা আমি সারা ভারতবর্ষেই ফেস করতাম, এবং শুধু ভারতবর্ষও বলবো না, আমি বলবো মানসিকভাবে উদার নয় যে যে দেশ, সেই সব দেশেই এটা হয়তো আমি ফেস করতাম। কোন একটা জায়গায় কি মনে হয় যে সোসাইটাল চেঞ্জ ইজ ইম্পর্টেন্ট ফর very much, thrive in the country? Very much. Entrepreneurship is a mindset. Entrepreneurship is not investment. That is the last stage of manifestation in entrepreneurship. What I have understood is entrepreneurship begins in your mind. Entrepreneurship doesn't begin through investment. It doesn't begin with a product idea. It doesn't begin with anything else. It begins with a mindset. আমি একটা কোনো প্রবলেম সোসাইটিতে দেখতে পাচ্ছি যেটাকে আমি সলভ করতে চাই, দ্যাট ইজ entrepreneurship. তার মানে আমি যদি একটা সোসাইটিতে প্রবলেম দেখে সেটাকে সলভ করতে চাই, তাহলে পুরো সোসাইটিকে তো সেটা বলতে হবে যে হ্যাঁ আমরা তোমার পাশে আছি, চলো সলভ করো। এই আমরা তোমার পাশে আছিটা যতদিন না হবে আমি কি করে সোসাইটির কোনো প্রবলেম সলভ করব? কারণ প্রবলেম যদি সলভই না হতে চায় তাহলে তো তাকে সলভ করা যায় না। যার জন্য এন্টারপ্রেনিয়রশিপ ব্যাপারটা শুরু হয় আমাদের মনের মধ্যে। সো ওই যে আমাকে একটা আটকে দেয়া হলো, ঘিরে দেয়া হলো ব্যাপারটা, আমিও দমে গেলাম। সত্যি কথা আমি দমে গেলাম। প্রথমে একটা আমাদের তখন ফুড ব্যান করা হয়েছিল, আমি বেশ কিছুটা টাকা ইনভেস্ট করে একটা ফুড ব্যান করা হলো, সেখানে আমি প্রচুর পলিটিক্যাল প্রবলেমে পড়লাম। আর অনেস্টলি আমি এখানে কোনো পলিটিক্যাল পার্টির নাম নিতে চাই না, কিন্তু এটা যে পার্টি পাওয়ারে থাকুক না কেন আমি প্রবলেমে পড়বো। কারণ আমাদের
স্টেটে কোথাও এই কিছু রুলস রেগুলেশন ক্লিয়ার নেই, মানে ছিল না, তখন ছিল না, 2016-তে ছিল না। আজ যেরকম আমরা জানি যে ফুটব্যান নিউ টাউনে একটা এরিয়া করে দেওয়া হয়েছে যেখানে তারা বসতে পারে, সেই সময় কিছু এরকম ছিল না নিয়ম কানুন। তো আমরা চালাতে পারলাম না, পুরো ব্যাপারটা করতে পারলাম না। 6 মাস বাদে আমি এত দিক থেকে থ্রেট আসতে শুরু করলো এবং লোকে বাড়ি এসে হুমকি দিয়ে যেতে লাগলো, সেটা টাকার হুমকি, সেটা গাড়ি নষ্ট করে দেওয়ার হুমকি টাইপের অনেক কিছুই হলো, যার জন্য আমাকে বন্ধ করে দিতে হলো। এবং তখন আমি চাকরি করছি, আমি এন্টারপ্রেনিউর হয়ে উঠিনি, তখন আমি চাকরি করছি এবং তখন ওই সেফটি সিকিউরিটি ব্যাপারটা মাথায় আছে যে আমার চাকরিটা বাঁচাতে হবে। তো তখন অপশন কিছু ছিল না, গাড়ি বিক্রি করে দেওয়া হলো, প্রচুর লসে গাড়িটা মানে এক্সিস্টিং যারা ব্যবসাদাররা তাদের সাথে একটা পলিটিক্যাল নেক্সাসের জন্য? না না, একদমই না, অ্যাবসলিউটলি এক্সিস্টিং বিজনেসের সাথে ঠিক বলবো না, মানে এক্সিস্টিং তাদেরকে আমি ঠিক ব্যবসায়ীও বলতে পারবো না, আবার না বলে উপায় নেই। ধরো হকার ইউনিয়ন যারা আছে বা রাস্তার ধারে আনহাইজিনিক ফুড যারা সেল করছে, তাদের হয়তো কোথাও খুব বড় জায়গায় কানেকশন আছে যেখান থেকে আমার কাছে থ্রেটটা আসছে। ফলে বলতে চাইলে অনেক কিছুই বলা যায়, কিন্তু সেই ডিসকাশন গুলো পুরোটাই একটা ভেগ, একটা হাঞ্চের ওপর হবে, তাই সেটা আমি বলতে চাই না, কারণ কোনোটাই আমি তথ্য দিয়ে প্রমাণ দিতে পারবো না, তাই বলে লাভ। এটা কি বলা ঠিক হবে যে মহুয়াদি কোথাও একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভীষণ, একদম, যার জন্য এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটা শুরু করে? রাইট। সো দিস ক্যান অলসো বি আ রিজন ফর সামবডি টু স্টার্ট আ বিজনেস। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় এটাই হয়তো সব থেকে বড় রিজন হওয়া উচিত, কারণ জন্মেছি এবং মরে যাব, তার মাঝখানে কি করলাম সেটা ইম্পর্টেন্ট তখনই যখন আমি মরার পর অন্তত 10টা লোক মনে রাখুক আমাকে। এইটুকুটা যদি না করে মরতে পারি, এবং সেই 10টা লোক যেন আমার ফ্যামিলি না হয়, আমার ফ্যামিলি তো আমাকে মনে রাখবে, কিন্তু তার বাইরে আর 10টা লোক কি আমাকে মনে রাখছে, সেইটুকুটা যদি নাই করতে পারলাম, তাহলে 40 বছর বাঁচি কি 80 বছর বাঁচি, তাতে কি এসে যায়? ফেলিওরটা তো মনে রাখবে, ফেলিওরটা তো মনে রাখবে, অ্যাটলিস্ট লোকে বলবে, যতবার বলবে আমি ফেল করেছি ততবার তারা ইনডাইরেক্টলি এটা বললো যে আমি চেষ্টা করেছি। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমি চেষ্টাই করলাম। এই যে সময়টা, যে সময় এই ফুড ট্রাকটা তুমি ইন্ট্রোডিউস করলে, তারপরে সেটা পলিটিক্যাল কারণে বুমস, হকার ইউনিয়ন তাদের জন্য বন্ধ হলো, হাউ ডিড মাই কুল গুরু স্টার্ট? 19-20 সাল নাগাদ যখন আমি রিজাইন করি, সেই সময়টা পড়াতে পড়াতে, আমার তো ঠিক পড়ানোটা একটা কাজ ছিল নো ডাউট, কিন্তু আমার একটা খুব বড় কাজ ছিল স্টুডেন্টদের জন্য একাডেমিক আর কর্পোরেটের ব্রিজ হিসেবে কাজ করা। সো আমার জব প্রোফাইলের একটা মেজর পোর্শন ছিল তাদের ইন্টারভিউর জন্য তৈরি করা, কি ধরনের কোয়েশ্চেন করতে পারে এবং তারা কিভাবে সেটা আনসার করবে, তাদের অ্যাপটিটিউড টেস্ট যেটা হয় রিটেন টেস্ট, সেইটার জন্য প্রিপারেশন করা, যেটা আমি অল ওভার ইন্ডিয়া বহু জায়গায় এই প্রিপারেশনটা তখন করাতে আমায় যেতে হতো। সো এইটা একটা আমার মেজর কাজ ছিল, স্টুডেন্টকে তৈরি করা। এবং এইটা করতে গিয়ে আস্তে আস্তে বাবা মাদের সাথেও ইন্টারাকশন শুরু হতো। তখন বুঝতে পারলাম যে প্রবলেমটা অ্যাকচুয়ালি, আমি MBA তে পড়াচ্ছি, সেটা লাস্ট স্টেজ, প্রবলেমটা কোথাও শুরু হয় স্কুল থেকে, মানে ক্লাস 8-9 থেকে একটা রং ডিসিশন নেওয়া শুরু হয় যে আমার কি নিয়ে পড়া উচিত। মানে ক্যারিয়ার কাউন্সিলিং এর একটা হিউজ অভাব। বাবা মারা মনে করে আমার বাচ্চার এটা পড়া উচিত বলে সেই বাচ্চাটা সেটা পড়ছে, কিন্তু স্টুডেন্ট কখনো সাইন্টিফিক্যালি অ্যানালাইজ করে দেখে না যে তার অ্যাকচুয়ালি কি পড়া উচিত। সেই জায়গা থেকে আমার প্রথম ভেঞ্চার মাইকুল গুরুর জন্ম, যে মাইকুল গুরু একটা ব্রিজের মতো কাজ করবে বিটুইন স্কুল স্টুডেন্ট অ্যান্ড কর্পোরেট, তাকে ধাপে ধাপে গাইড করা, সেটা ক্যারিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, অ্যাপটিটিউড টেস্ট প্রিপারেশন, ইন্টারভিউ প্রিপারেশন, সিভি প্রিপারেশন, এবং সেখানে ইন্ডাস্ট্রিয়াল মেন্টরিং থাকবে। এই পুরো জিনিসটা প্ল্যান করে শুরু করা হলো। আনফরচুনেটলি এই পুরো ব্যাপারটা যদি আরো 2-3 বছর আগে আমি শুরু করতাম, হয়তো আমাকে ভেঞ্চারটা বন্ধ করতে হতো না। 20th ফেব্রুয়ারি ইনাগুরেশন, মার্চে লকডাউন হলো। সো সমস্যা যেটা হলো যে যদিও এটা অনলাইন, অনেকে বলবেন কোভিডের সময় তো অনলাইন ব্যাপারটাই চলা উচিত ছিল, কিন্তু যারা অলরেডি এস্টাবলিশ তারা কোভিডে নিজেদেরকে লিভারেজ করতে পেরেছে অনলাইনে, কিন্তু আমরা তো জাস্ট শুরু হয়েছি। কোন অনলাইন ভেঞ্চারও যখন প্রথম শুরু হয়, তাকে কিছুদিন তো ফিজিক্যালি বেরিয়ে কিছু কাজ করতে হবে, কিছু লোকজনের সাথে দেখা করা, পার্টনারিং করা, কিছু অনবোর্ডিং করা, এগুলো তো ফিজিক্যালি প্রচুর কাজ করতে হয়, যেটা আমরা করতে পারলাম না। এবং অনলাইনে 1 বছর ধরে পুরো ব্যাপারটাকে চেষ্টা করেও যেটা একটা খুব বড় সমস্যা হয়ে গেল যে স্টুডেন্ট যাদের আমরা টার্গেট করছি,
তাদের জীবনে এমনিতেই অনলাইন এবং স্ক্রিন টাইমটা মারাত্মক বেড়ে গেল, কারণ পুরো পড়াশোনা, টিউশন সবকিছু অনলাইন হতে শুরু করলো। সেইখানে আবার আমরা একটা নতুন ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে আরো তাদের কাছ থেকে অনলাইন টাইম ডিমান্ড করি। ফলে এটা হবে না, সেটা এই জিনিসটা অ্যানালাইজ করে বুঝলাম যে আমার মানে ম্যাক্রো এনভায়রনমেন্টাল সিচুয়েশনটা এমন দাঁড়িয়ে গেল কোভিড এর জন্য যে আমি চেষ্টা করে টাকা খরচা করেও এটা কিছু করতে পারবো না। Just inquisitive, did you have a partner in this venture? All throughout I have had a partner who's my husband. মানে আমার partner in crime, partner in life and partner in business has been the same person consistently all throughout. So day 1 থেকে সেই 2015 সাল থেকে যতই মানে, কারণ মানে আমার যেটা মাথার ভেতর পোকার কলোনি আছে, আমি ওইভাবেই একটি ছেলেকে খুঁজে বিয়ে করেছিলাম যার মাথার ভেতরে পোকার কলোনি আছে, না হলে ঠিক ব্যাপারটা ম্যাচ করবে না আর কি। তো সেই জন্য আমরা ওই একইভাবে বিয়ের ডিসিশন গুলো একসাথেই নিয়ে থাকি। তো he has been all throughout. In fact, Michael Guru was his brainchild. Okay. So Societal approval থাকুক না থাকুক, family approval is important. ফ্যামিলি অ্যাপ্রুভালেও না, সত্যি কথা বলতে ওই মানে বরের অ্যাপ্রুভাল ব্যাপারটা কি, বন্ধু তো সেজন্য ওখানে অ্যাপ্রুভালের ব্যাপার না, ওখানে ব্যাপারটা একসাথেই করছি। কিন্তু মা বাবার দিক থেকে, মানে দুদিকেরই মা বাবার দিক থেকে সত্যি কথা প্রথম দিকে কেউ অ্যাপ্রুভ করেনি, কারণ বাড়িতে ব্যবসার কোনো মানে কিছু নামগন্ধ কিছু ছিল না। কারণ আমার শ্বশুরবাড়ির দিকেও সবাই পড়াতেন, প্রফেসর, কেউ সরকারি চাকরি করেছেন। তো ব্যবসার জিনিসটাকে সত্যি কথা বলতে খুব অপছন্দ করা হয় এখনো মানে এখনো আমি বলি যে একটা ভালো চাকরি পেয়ে গেছি, ভালো মাইনে, ভালো পজিশন, আমার মনে হয় আমার বাবা মা এখনো হয়তো বলবে ছেড়ে দে, সব ছেড়ে দিয়ে যা, চাকরিটা কর। কারণ ওই যে সেফটি সিকিউরিটি ব্যাপারটা, ওটা ভীষণ প্রাইম, এখনো সেটা আমি বুঝতে পারি। তো বাড়ির অ্যাপ্রুভাল সত্যি কথা বলতে উইথ টাইম তাদের আর কোনো অপশন ছিল না, অ্যাপ্রুভালটা দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। So you need to be really persistent. করবোই আর কি, মানে সে কিছু হয়ে যাক। তবে খুব অদ্ভুত ভাবে আমার মানে অ্যাজ এ উমেন অনেকে বলে তো অনেক রকম সোশ্যাল প্রবলেমস বা কিছু, আমার প্রথম অ্যাপ্রুভাল গুলো কিন্তু আসতে শুরু করেছে আমার শ্বশুরবাড়ির দিকে। ওনারা সবার আগে বড় সাপোর্টটা দিয়েছেন যে ঠিক আছে তোরা ইনভেস্ট কর, আমরা তো আছি, দেখছি, মানে খুব মজা করেই হোক। কিন্তু আমার শ্বশুরমশাই বলেছিলেন যে আমার 80 বছর বয়স হয়েছে তো কি হয়েছে, আমি এখনো পেনশন পাই, রোজগার করি, তোদের খাওয়া পড়ার কোনোদিন অভাব হবে না, যা করবি তোরা কর। এই কথাটা যেদিন বললেন না, মানে বছর 2 পর, ব্যবসা শুরু করার বছর 2 পর যেদিন এটা বলেছিলেন, আমিও জানি যে আমার ওনার পেনশনের টাকার জন্য আমরা কাজ করছি বা ওরকম কোনো ব্যাপার না, কিন্তু এই যে কথাটা উনি বললেন সেই দিন প্রথম মনে হয়েছিল যে হ্যাঁ এবার তো কিছু একটা করতে হবে। মানে এই ফ্যামিলি সাপোর্টটাই হয়তো আমরা খুঁজছিলাম। আমার বাবা যেদিন প্রথম আমাকে ফোন করে বলল যে জানিস আমার পাশের বাড়ির বাচ্চাটা এসে আমাকে বলল দাদু এই দেখো মাসিরা যে চকলেটটা বানায় সেটা আমি আরামবাগের দোকান থেকে কিনেছি। ওই দিন আমি মানে বাবা সেটা আমায় ফোন করে জানালো, জানিস তোর চকলেট এরম আরামবাগ থেকে কিনে এসে বলছে। ওই দিনগুলোতে আমার মনে হয়েছিল যে নাও আই হ্যাভ ফাইনালি গট দি অ্যাপ্রুভাল, মানে আমার বাড়ির লোক এতদিনে বোধহয় বুঝতে পেরেছে যে আমি কি করার চেষ্টা করছি। স্মল পয়েন্টস, হ্যাঁ, মানে একটা অ্যাওয়ার্ডের থেকেও এটা হয়তো আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল, অনেক বড় ব্যাপার ছিল। মৌমালি, তোমার বিবিসির সাথে, বেঙ্গল বিজনেস কাউন্সিলের সাথে পরিচয়টা কিভাবে হলো, আর তারপরে সেখান থেকে মেম্বারটা হলে কিভাবে? পরিচয়টা অ্যাকচুয়ালি একটা ট্রেড ফেয়ার অর্গানাইজ হয়েছিল বিবিসির বছর 3 আগে, সেইটার অ্যাড চারিদিকে দেখছিলাম এবং প্রথম মনে হলো যে বাঙালিরা একটা কিছু করছে, একেবারে আউট অফ কিউরিওসিটি, কি করছে, কি হচ্ছে, এই ট্রেড ফেয়ারটা কিরম হচ্ছে। আর ওটা ঠিক শুধু ট্রেড ফেয়ার হিসেবে ছিল না, মানে ব্যাপারটা একটা একসাথে সবাই জড়ো হওয়া আর কি, একটা সব বাঙালি ব্যবসায়ীরা একসাথে আসছে, কিছু সেশনস ছিল, এরকম এক্সিবিশন ছিল, আউট অফ কিউরিওসিটি যে এরকমও কিছু একটা হতে পারে, কোনোদিন তো হয়নি, দেখতে যাই কি হচ্ছে। সো জাস্ট একটা ভিজিটর হিসেবে, একজন ভিজিটর হিসেবে আমি রেজিস্টার করি এবং আমি নিউ টাউনে ওই ইভেন্টটাতে যাই। যাওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে আরে আমি তো একা নই, এরকম তো প্রচুর লোকজন আছে। এবং ওখানে আমার সব থেকে স্ট্রাইক করেছিল যেটা, অবশ্যই নামি দামি ব্র্যান্ড যারা আছে বাংলায় তারা তো ছিলই, কিন্তু একটা জোন ছিল যেখানে এমন অনেকেই ছিলেন যাদের ব্র্যান্ডের নাম আমরা শুনিনি কখনো,
কিন্তু তাদের প্রোডাক্ট গুলো অসাধারণ, আইডিয়া গুলো অসাধারণ, এবং তারা সকলেই বুঝতে পারলাম যে আমার মতোই কিছু না কিছু একটা নিয়ে নতুন করে ভাবছে। এবং তখন আমি মাইকুল গুরুটা নিয়েই আর কি খুব উঠে পড়ে লেগেছি, কাজটা করব। তো ভাবনা চিন্তার পর্যায়ে তখনও ছিল। সেইখান থেকে আমার প্রথম বিবিসির সাথে একটা পরিচয় হওয়া। তারপর মাইকুল গুরুর একটি ইভেন্ট ছিল যেখানে বিবিসির থেকেও মানে আমি যাদেরকে ডেকেছিলাম বা আমাকে যারা ডেকেছিল এরকম কয়েকটা প্ল্যাটফর্ম হতে শুরু করলো, যেখানে ঘটনাচক্রের প্যানেলে আমি আছি এবং বিবিসির আর কেউ আছেন, এইভাবে বেশ কয়েক জায়গায় হতে শুরু করলো। এবং আমার এখনো মনে আছে যে ওরকম একটা প্যানেলে তুমিও ছিলে, এবং সেদিন আমাকে তুমি প্রশ্ন করেছিলে যে তুমি বাংলায় থাকো, তুমি বাঙালি এবং তুমি একটা ব্যবসা করার চেষ্টা করছো, তাহলে তুমি বিবিসিতে নেই কেন? তো আমিও তখন ঘুরে প্রশ্ন করেছিলাম, ও আমিও থাকতে পারি বিবিসিতে? আমারও ধারণা ছিল না। সেই দিন সেখানে বসে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, ওইখানে মানে ইভেন্টটা চলাকালীন আমি ওখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা করেছিলাম। এবং তারপরে তো অবশ্যই উইথ টাইম পুরো জিনিসটা ওয়েটিং হওয়া, সবকিছু হওয়া এবং আমার মেম্বার হওয়া। এই মেম্বার হওয়ার সাথে সাথে এই কোভিড হওয়া এবং মাইকুল গুরু ব্যাপারটা নিয়ে আমার চেষ্টা করা কিন্তু এগোতে না পারা, এই পুরো জিনিসটা হয় কিন্তু ওইখানে মেম্বার থাকার হিসেবে। মানে আমাকে লোকে একজন এডটেক পোর্টালের কোফাউন্ডার হিসেবে বিবিসিতে চেনে, এবং কিছু মাস পরে আস্তে আস্তে দেখা গেল তারাই দেখছে আমি হঠাৎ চকলেটস নিয়ে উঠে পড়ে লেগেছি। তো তখন প্রচুর ফোন আসতো যে মাইকুল গুরুর কি হলো। মাইকুল গুরু বেশ কুল হয়ে গেছে এখন, ব্যাপারটা আর এগোতে পারছি না জিনিসটাকে নিয়ে, অনেক খরচা করে ফেলেছি, কিন্তু আনফরচুনেটলি কোভিড আমাকে একেবারে কুপকাট করে ফেলেছে, আমি আর পাচ্ছি না। তো চকলেট ব্যাপারটাকে আবার থেকে তখন শুরু করা এই কারণে যে হঠাৎই মনে হলো আমি যদি তখন চাকরি করতে করতে এটাকে চালিয়ে করতে পেরে থাকি, তাহলে এখন যখন আমি পুরো এন্টারপ্রেনিউর মাইন্ডসেট নিয়ে কাজ করছি, তাহলে এখন কেন নয়। এবং এর পেছনে একটা ছোট্ট জিনিস রয়েছে, হয়তো সেটা এখন আর ছোট নেই। আমি এমন কিছু একটা করতে চেয়েছিলাম, মানে এটা খুব পুরোনো একটা ঘটনা বলবো, যে আমি নিজে যখন ক্লাস 10-এ ছিলাম, আমি সেই সময়টা ডিসাইড করেছিলাম যে সারা জীবনে যা রোজগার করব তার একটা পার্ট আমি জমাতে শুরু করব। কারণ আমি চাই যে আমার মতো 10টা মেয়ে অন্তত গ্রাজুয়েশন অব্দি পড়াশুনো করুক, যাদের বাবা মাদের ক্ষমতা নেই তাদের পড়ানো। আমি ওরকম একটা ফান্ড তৈরি করতে চাই, এটা আমি স্কুল লাইফে বসে ভাবতাম। এবং সেই জন্য আমি হোস্টেলে থাকা, প্রচুর কষ্ট করে পড়াশুনো করেছি। 7টা বছর আমার মানে এখানে খাওয়া দাওয়া থেকে প্রচুর অসুবিধা হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু আমি ছাড়িনি এবং আমার চাকরি পেতেই হবে, না হলে আমি রোজগারটা করতে পারবো না। এটা আমার মাথার মধ্যে ছিল যে ওই ফান্ডটা আমাকে বানাতে হবে। ঘটনাচক্রে বিয়ের পর আমি দেখলাম যে ডক্টর দেবরাজ দত্ত, যার মানে আমার হাজবেন্ড, ওরও আমি দেখলাম কথাবার্তার মধ্যে দিয়ে এটা বেরোচ্ছে যে নিজের ছেলে মেয়েকে মানুষ করার মধ্যে ডেফিনেটলি একটা বিশাল বড় সুখ আছে, কিন্তু যারা আমার নয় তাদেরকেও নিজের মতো মনে করে তাদের জন্য কিছু করার মধ্যে বোধহয় আরো অনেক একটা বৃহত্তর সুখ আছে, ওটাকে খোঁজা যায় কি, মানে এরকম একটা ভাবনা চিন্তা আমাদের চলতো। করতে গিয়ে বছর 2-3 বিয়ের পর যেটা দেখা গেল যে দুজনেই ঠিক একই কথা ভাবছি, এবং সেইখানে একটা খুব কনসিয়াস ডিসিশন নেওয়া যে আমাদের নিজেদের ছেলে মেয়ে হবে না, যাতে আমাদের ফোকাসটা বাইরে থাকে, যাতে আমরা সেলফ সেন্টার্ড না হই, এই ডিসিশনটা আমরা নিয়েছিলাম। সেটা পড়ানোর ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক। তখন অতটা দূর ভাবিনি, তখন পড়ানো নিয়েই ভেবেছিলাম যে তাহলে কি পুরোটা নিজেকে দিতে পারবো, স্টুডেন্টদের প্রতি ডিভোট করতে পারবো, সেই চিন্তা ভাবনা থেকে ওই ডিসিশনটা নেওয়া। এবং যত বছর গড়িয়েছে, অনেকেই বলতো এটা নিয়ে রিগ্রেট হবে, আক্ষেপ থাকবে, বয়স বাড়ার সাথে আরো। ঘটনাচক্রে যত দিন বেড়েছে তত আমরা অ্যাসিওর হয়েছি যে এক্স্যাক্টলি এটাই আমাদের করা উচিত ছিল, আমরা ঠিক করেছি, আমরা একদম কারেক্ট ডিসিশন নিয়েছি। কারণ আমরা আস্তে 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 করে একটা মানে বৃহত্তর পরিবার তৈরি করতে শুরু করেছিলাম। প্রতি শনি রবিবার আমার বাড়িতে স্টুডেন্টরা আসছে, ম্যাম এটা রেঁধে দাও তো খাবো, এটা করো তো খাবো, আজ এইখানে আজকে এই মিটিংটা তোমার বাড়িতেই করব। আমরা হঠাৎ করে কিরকম যেন রিয়েলাইজ করলাম যে নিজের ছেলে মেয়ে না হওয়া সত্ত্বেও আমার একটা কোথাও যেন একটা বড় ফ্যামিলি তৈরি হচ্ছে, আর সেটা একটা অদ্ভুত আনন্দ, মানে এটা ঠিক বলে হয়তো বোঝানো যাবে না, এটা একটা অদ্ভুত আনন্দ। সেই জায়গাটা তো কন্টিনিউ করেছে, সেখান থেকেই হয়তো মাইকুল গুরুর জন্ম। তখন হয়তো মনে হয়েছিল ভার্চুয়ালি আরো একটা বড় ফ্যামিলি তৈরি হবে। তারপর যখন চকলেটটা নিয়ে কথা শুরু হয়, তখন চকলেটটাতেই কেন ডিসিশন নেওয়া, মানে আউট অফ এভরিথিং এলস ওয়াই চকলেট, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট স্কিল টু লার্ন। সত্যি কথা, চকলেট তৈরি করা কোনো রকেট সায়েন্স না,
কোনো বিশাল একটা মানে বিশাল পড়াশুনো করে পণ্ডিত হয়ে আমাকে একটা জিনিস তৈরি করতে হচ্ছে না। জিনিসটা কিন্তু একটু মানে প্রেসিশনের ব্যাপার, একটু ঠান্ডা মাথায় কাজটা করার ব্যাপার। আমাদের মনে হয়েছিল এই কোভিড আমাদেরকে শিখিয়েছে, ভীষণভাবে শিখিয়েছে, যে শুধু পড়াশুনো করে ডিগ্রি থাকলেই যে লাইভলিহুড বা রুজি রুটি হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি মাস্টার ডিগ্রি পিএইচডি হোল্ডার হতে পারি, তার মানেই আমি রোজগার করে খেয়ে পরে বাঁচতে পারবো, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ দুনিয়াটা আস্তে আস্তে স্কিলের দিকে চলে যাচ্ছে, উইথ এআই, উইথ এভরিথিং। এখন আমরা দেখছি ইঞ্জিনিয়ারিং ইজ অলসো অ্যাবাউট স্কিল। আস্তে আস্তে করে পুরো ব্যাপারটা স্কিলের দিকে। এবং চাকরির ক্ষেত্রে একটা কারিকুলাম ভাইটে সিভিতে যে কোনো কোম্পানি কিন্তু এখন স্কিল দেখতে চাইছে, মোর দ্যান ইউর ডিগ্রি, বিকজ দে হ্যাভ থাউজেন্ডস অফ পিপল উইথ ডিগ্রি, ল্যাক্স অফ পিপল উইথ ডিগ্রি, বাট ডিফারেন্সিয়েট কোথায় করছে? ওই স্কিলেতে এসে ডিফারেন্সিয়েশনটা। তো আমরা তখন ভাবলাম যে এই যে আমরা একটা ফান্ড তৈরি করব বাচ্চাদের পড়াশোনার জন্য, গ্রাজুয়েশন করার পর কি করবে ছেলে মেয়েরা? আমরা যদি ধরেও নিলাম যে 10 কেন 50 জনকে গ্রাজুয়েশন করাবো, তারপর কি? তারপর তারা কি করবে, কি কাজ করবে? পড়াশোনার পেছনে ফোকাস করছি, আমরা যদি লাইভলিহুডের পেছনে ফোকাস করি, আমরা কি এমন একটা কোনো ভেঞ্চার তৈরি করতে পারি না যেটা অত্যন্ত সহজে শুরু করা যায় বা করা যায়, এবং তার মধ্যে যারা কাজ করবে সেই কাজটা বিশাল রকেট সায়েন্স হবে না, তাহলে যারা পড়াশোনা করেনি তারাও কাজ করতে পারবে এবং সেখানে অনেকে কাজ করতে পারবে। এবং 20 বছর পর যখন আমাদের আর হয়তো শরীরে ক্ষমতাই থাকবে না, ব্যাপারটা তো আমরা তাদের নামেই করে দিতে পারি, তারাই তো এটাকে কন্টিনিউ করতে পারে। That is from where the chocolate came. It's very easy to pick up. It is very interesting. চকলেট ব্যাপারটা ভীষণ মিষ্টি আর খুব ইন্টারেস্টিং একটা জায়গা। চকলেটে প্রচুর এক্সপেরিমেন্ট করা যায়। চকলেট মন খুশি করে রাখে। চকলেট নিয়ে যারা কাজ করছে তারাও খুশি, যারা কিনে খাচ্ছে তারাও খুশি। এই পুরোটার চারিপাশে মানে চকলেট ব্যাপারটার আশেপাশে there is happiness around it. And that is what we wanted. আমরা কেন একটা ফান্ড করতে চেয়েছি? 10টা মেয়েকে পড়িয়ে আমরা কি পেতাম? হ্যাপিনেস। আমরা নিজেদের ছেলে মেয়ে না হয়ে একটা বড় বৃহত্তর পরিবার তৈরি করছি কেন? হ্যাপিনেস। That is what we aimed for, happiness. So why not create a complete business around happiness? That was the whole idea. অনেকেই প্রশ্ন করে ডেভিল ইউ নামটা কেন? তুমিও বলছিলে ডেভিল ইউ কোত্থেকে এলো? ডেভিল ইউ স্ট্যান্ডস ফর destroy the evil in you. That is what Devil U stands for. So আমরা এখনো যে কাজ করছি এবং ভবিষ্যতেও যে করব, আমাদের এখন পুরো টিমটা কিন্তু সব স্কুল ড্রপ আউট। এরা কোনো না কোনো স্লাম এরিয়া থেকে বিলং করে, মোস্টলি বিধাননগর স্লাম এরিয়া, ওইসব জায়গায়। এদের মায়েরা বাড়িতে বাসন মাজা, রান্না করা, এই কাজগুলো করছে। আমার হাইয়েস্ট কোয়ালিফাইড ইজ ক্লাস 10 পাস। তো এদের মধ্যেও তো কিছু স্কিল রয়েছে, সেই স্কিলটাকে এনহ্যান্স করা, এদের মধ্যে ম্যানেজারিয়াল এবিলিটিস গুলো তৈরি করা। এরা ম্যানেজমেন্টের কোনো জার্গন জানে না, জানবেও না, সম্ভব না। মোহাম্মদি, এই ডেভিল ইউ নামটা কোত্থেকে এলো? ডেভিল ইউ নামটা পুরো এই বিজনেস ফিলসফিটার মধ্যেই। ডেভিল ইউ অ্যাকচুয়ালি স্ট্যান্ডস ফর ডিস্ট্রয় দ্য ইভিল ইন ইউ, ডি এভিল ইউ, ডেভিল ইউ। সো এই যে বললাম যে আমাদের পুরো টিমটা হচ্ছে যেরকম স্কুল ড্রপ আউটস বা তাদেরকে নিয়ে কাজ করা, আমার এক এক করে ধাপে ধাপে এগোনোর প্ল্যান আছে, যে যারা অ্যাসিড বার্ন সার্ভাইভার বা থার্ড জেন্ডার থেকে যারা বিলং করে, এইভাবে আমি আস্তে আস্তে সোশ্যাল ইনক্লুশনটা করার চেষ্টা করছি। সো এই কোম্পানিটা কিন্তু তৈরি হয়েছে নট অনলি টু সেল চকলেট। চকলেট ইজ আ হ্যাপি এক্সকিউজ টু ব্রিং পিপল টুগেদার অ্যান্ড arrange for their livelihood. মানে আমাকে যে নেক্সট লাইন অফ লিডারশিপ যেটা ভাবতে হয়, লোকে কি হয় সাধারণত একটা জেনারেশন ব্যবসা করছে, নেক্সট জেনারেশন সেটাকে দেখবে। সো আমাদের নেক্সট জেনারেশন কিন্তু এরাই। সো এই যে ছোট ছোট ছেলেমেয়েরা এখন আমাদের সাথে কাজ করছে, এদেরকে কিন্তু শুরু থেকে ডিসিশন মেকিং এ ফেলা হয়েছে। আমার ওয়ার্কশপে যখন কাজ হয়, কি র মেটেরিয়াল কেনা হবে, কোন কোম্পানির র মেটেরিয়াল কেনা হবে, কতটা কেনা হবে, কবে কেনা হবে, রিঅর্ডারিং কবে হবে, এই পুরো ডিসিশন গুলো কিন্তু তারাই নিচ্ছে। অফকোর্স আমি তাদেরকে সাপোর্টটা দিচ্ছি, যেখানে ভুল ডিসিশন হচ্ছে কারেক্ট করানো হচ্ছে, কিন্তু শুরু থেকে তাদের মানসিকতাটাই এইভাবে তৈরি করা হয়েছে যে কোম্পানিটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, সেটা 5 বছর পর হোক 10 বছর পর হোক, তোমাদের দেখতে হবে। তো নিজেদেরকে সেইভাবে তৈরি করো। সো আমার এমপ্লয়ীদের মধ্যে থেকেই কিন্তু আমার লিডারশিপটা তৈরি হচ্ছে।
তাদের মধ্যে। আর এটাই আমার প্ল্যান ছিল যে আমি যদি 5টা ছেলে মেয়েকেও রেডি করে ফেলতে পারি কোম্পানিটা চালানোর জন্য, তাহলে ইন্টার্ন তারা আরো 50 জনকে এমপ্লয় করতে পারবে। তো আমি যে লাইভলিহুডের কথাটা নিয়ে ভাবতাম, বা যেটা যে আমি কিভাবে আমার ফান্ডটাকে একটা ইউটিলাইজ করতে পারি যাতে তাদের হয় পড়াশুনো হোক, চাকরি হোক, কিছু একটা হোক, এইভাবেই এটা হবে যে আমি নেক্সট জেনারেশনটা তৈরি করছি এবং তারা তারপরের জেনারেশন তৈরি করবে। আর যেহেতু চকলেট, সেজন্য একটা কোনো হাই স্কিল্ড লোকজন লাগবে না পুরো ব্যাপারটা শেখাতে। যার জন্য আমরা কি করেছি, মানে এবার চকলেটটাকে নিয়ে না অনেক গুরমে লেভেলে নিয়ে চলে যাওয়া যায়। মানে এটা শুনে হয়তো অনেক শেফরা বলবেন যে সে কি, আমরা চকলেটিয়ার, আমরা এত ট্রেনিং নিয়ে এত এ করে বড় হচ্ছি। নিশ্চয়ই চকলেটসেরও তো বিভিন্ন প্রকার আছে। এটাকে প্রচুর স্কিলড লেভেলে যারা কাজ করেন তারা চকলেটটাকে একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছেন। আমাদের ফোকাস কিন্তু এভরিডে, ডে টু ডে চকলেট মেকিং অ্যান্ড ইটিং এর উপরেই। আমরা পুরোপুরি মাসের জন্যই কাজটা করছি এবং চকলেট তৈরিটাকেও আমরা কিন্তু এখনো ওই গুরমে লেভেলে নিয়ে যাইনি। হয়তো ভবিষ্যতে কি একটা প্রিমিয়াম লেভেল তৈরি হবে, একটা প্রিমিয়াম ভার্সন তৈরি হবে সেটা, কিন্তু একটা ভার্সন আমার চিরকাল থাকবে যেটা বানানো সহজ, বিক্রি সহজ, খাওয়া সহজ, এইরকম একটা ব্যাপার। যেটা আমি জাস্ট মানে যেরকম ভাবে আমরা দিন চলতে একটা 10 টাকার চকলেট দাও তো, একটা 20 টাকার চকলেট দাও তো করি, ওই মার্কেটটা কিন্তু আমি কন্টিনিউয়াসলি কাজ করে যাব, কারণ ওটাই আসল লাইভলিহুডের জায়গা, ওটাই আসল এই ছেলে মেয়েদের ব্যবসা তৈরি করার জায়গা। মোদি, আরেকটা প্রসঙ্গে আসি। বিবিসি জয়েন করার পরে যখন তুমি ভাবলে যে চকলেটের ব্যবসাটা করবো, হোয়াট কাইন্ড অফ সাপোর্ট, সেটা ইমোশনাল সাপোর্ট হোক, রিসোর্সেস হোক, your supplies হোক, ভেন্ডর চেইন হোক বা কাস্টমার্স হোক, এইটা কিভাবে ডেভেলপ করলো? রাইট, সাপোর্ট বলতে তো এগুলো সত্যি বোঝায়, ভেন্ডর, কাস্টমার, হ্যানা ত্যানা। আমার কাছে বিবিসি সাপোর্টটা আরেকটু আগে থেকে শুরু। ওই যে বললাম, নন ব্যবসায়িক পরিবার, বাড়িতে ব্যবসা, ব্যাপারটাই কেউ বুঝতে পারছে না, অ্যাপ্রুভ তো পরে করবে, আগে তো বুঝতে হবে, কেউ সেই ব্যাপারটা নিয়ে চিন্তিত নয়। এই পরিবেশে যদি আমি দিনের পর দিন থাকি, তাহলে তো আমার মধ্যে যতই এন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট থাকুক, আমি তো জিনিসটার একটা না একটা সময় আসবে যখন আমি ডিমোটিভেটেড হয়ে যাব। তার মানে আমাকে এটাকে, আমার নিজের থটস গুলোকে রিইনফোর্স করে যেতে হবে। আমাকে, আমার কিছু লোক চাই যারা আমাকে বলবে যে না করো, যেটা সাহস জুগিয়ে যাওয়া। আমার কাছে বিবিসি ওইটা। আমি বিবিসির মিটিংস গুলোতে যাচ্ছি বা লোকজনের সাথে যখন দেখা করছি, প্রতিবার প্রতি মিনিট আমি এটা এনশিওর্ড হই যে আমি ভুল ডিসিশন নিইনি। আমার কাছে বিবিসির সাপোর্টটা শুরু ওখান থেকে, যে আমি মেন্টালি রিইনফোর্সড হচ্ছি এই ব্যাপারটা নিয়ে যে আমি এন্টারপ্রেনিউর হয়ে কোনো ভুল কাজ করিনি। এইখান থেকে আমার বিবিসি শুরু। তারপর তো আস্তে আস্তে বাকিগুলো তো ডেফিনেটলি আসে। যখন প্রথম চকলেটস নিয়ে কাজ করা শুরু করি, প্রথম চিন্তা যেটা আসে, প্যাকেজিং কি করে হবে, করতে তো হবে। এবং প্যাকেজিং নিয়ে যতই খোঁজ করছি বুঝতে পারছি প্রচুর প্রচুর প্যাকেজিং এর অর্ডার দিতে হয়, না হলে করা যায় না। বা তো মাথায় হাত, একটা নতুন ব্যবসা, আমি এত এত প্যাকেজিং এর অর্ডার করতে গিয়ে দেবো। তখন প্রথম বিবিসি মেম্বার যে এগিয়ে এলো সে হচ্ছে পলাশ। ও কিন্তু চকলেটস নিয়ে জীবনে কোনোদিন প্যাকেজিং করেনি। ওর প্যাকেজিং এর কাজটা পুরো অন্যরকম, ওষুধপত্র, পেন, এটা সেটা, স্টেশনারি প্রোডাক্ট, অনেক নানান রকম। তাকে ধরলাম, সে প্রথম বললো চকলেট, আচ্ছা হ্যাঁ পারবো না কেন, তুমি যখন পেরেছো একটা প্রফেসর হয়ে চকলেট বানাতে, আমিও চেষ্টা করে দেখি। মানে একটা ওইভাবে ডিসকাশনটা শুরু হলো। ওর যে ডিজাইনিং টিম, তারাও কোনোদিন চকলেট ডিজাইন করেনি, তাদের সাথে আমিও বসে গেলাম ঘন্টার পর ঘন্টা, চলো আমি ভাবছি তুমি করো। মানে পুরো ব্যাপারটা একটা এক্সপেরিমেন্টাল হলো। এবং সব থেকে বড় কথা, পলাশ কিন্তু আমাকে ঠিক ওইটুকুই কোয়ান্টিটি প্রিন্ট করে দিল যেটুকু আমার প্রয়োজন। এবং এমন কিছু নয় যে ওইটুকু করে দিয়েছি বলে তোমাকে এত টাকা প্রিমিয়াম দিতে হবে, না। আমি যদি 5 লাখ পিস দিলেও আমার কাছ থেকে যেরকম চাইতো, ও কিন্তু ঠিক ওইটুকুই আমার কাছ থেকে চাইলো, মানে যেটা আমি দিতে পেরেছি তখন। এইটা প্রথম কোঅপারেশন। তারপর কি, একটা ব্র্যান্ড নেম আছে, কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট যখন তৈরি করছি, সেই নামকরণ গুলোও তো করতে হয়। খুব ইন্টারেস্টিংলি আমাদের পরের একটা ইভেন্ট ছিল বিবিসি, সেইটার মিটিং চলছে অভিষেক আড্ডির অফিসে। অভিষেক সেই সময় বসে বসে মিটিং এর ভাবনা চিন্তা, ইভেন্ট সব মাথায় উঠলো। হঠাৎ বলে এই চকলেটটার একটা নাম দিতে হবে। এবং একটা ওয়েফার চকলেট তখন আমরা তৈরি করা সদ্য শুরু করেছি, সেইখানে বসে চকলেটটার নামকরণ হলো আজ থেকে 2 বছর আগে। এবং আজও ওই চকলেট সেই ডেভিলস ক্রাঞ্চ নামেই কিন্তু বিক্রি হয়।
সেখানে শুরু হলো। আচ্ছা, বিবিসির একটা খুব বড় হেল্প হচ্ছে, আমি যখনই নতুন কোনো চকলেট তৈরি করেছি আমার গিনিপিগ বিবিসির মেম্বার। আজ এই ইভেন্ট, কাল সেই ইভেন্ট, নতুন চকলেট তৈরি করে আগে সেই ইভেন্টে নিয়ে যাও, সবাইকে খাওয়াও, দেখো কি হচ্ছে। এবং তারা কোনোদিন ভয় না পেয়ে, হ্যাঁ তুমি বানিয়েছো, দাও খেয়ে দেখছি। প্রত্যেকে কিন্তু খেয়েছে এবং জেনুইন ফিডব্যাক দিয়েছে, যেখান থেকে একটা একটা করে প্রোডাক্ট ভেরিয়েশন তৈরি হয়েছে। আর এই বিবিসির সাপোর্টের মধ্যে সত্যি কথা বলতে কিছু নাম এমন আছে যেগুলো না নিলে হয়তো বিশাল অন্যায় হয়ে যাবে। যেরকম একটা নাম হচ্ছে রাজীব পাল। সত্যি কথা, যখন আমি এটাও শিওর ছিলাম না যে আমি স্যালারি কি করে দেবো আমার এমপ্লয়ি, সেই সময় কিন্তু ও আমাকে রেগুলার অর্ডার দিয়ে গেছে, মানে প্রতি মাসে স্যালারি পাওয়ার মতো করে ওর অর্ডার ঢুকেছে, এবং সেটা আজও। তার একটা করে আউটলেট হচ্ছে, দুটো করে আউটলেট, তিনটে করে, তারও আউটলেট বেড়েছে, আমারও কিন্তু ব্যবসা বেড়ে গেছে ওর সাথে সাথে। এবং তখন আমরা সেভাবে প্যাকেজিংও ঠিক মতো করতে পারছি না, তখন সদ্য পলাশ একটা নতুন প্যাকেজিং করেছে, ও কিন্তু কোনো ডাউট করেনি যে আমরা আদৌ পারবো কিনা। তখন অত বড় অর্ডারও আমরা করি না, বছর দেড়েক আগে, কিন্তু ও কিন্তু চোখ বুঝে ট্রাস্ট করে তোমায় বললাম এবার করে আমায় দিয়ে দাও, পাঠিয়ে দাও। ওই সময়ে ওই ফান্ডিং এর সাপোর্টটা যদি না পেতাম, আমি হয়তো কনসিস্টেন্টলি এমপ্লয়ীদের স্যালারিটাও ঠিক মতো দিতে পেতাম না। কারণ আমার ইনিশিয়াল ফান্ড তো কিছু ছিল না, আমার মাইকুলগুরুটাতে সব টাকা শেষ হয়ে গেছিল, আমার সেভিংসটা ছিল, কিচ্ছু ছিল না। তো এই ডেভিলিউ ব্যবসাটা শুরু করার যে ফান্ডিংটা, সেটা অনেকে হেসে ফেলে, আবার অনেকে দুঃখ পায়। আমার গড়িয়ায় একটি বাড়ি ছিল, আমি সেটা বিক্রি করেই ব্যবসাটা স্টার্ট করি। তো কারণ আমার ফান্ডিং ছিল না এবং ব্যাংক থেকে লোন নেওয়ার সাহস ছিল না, যে নিয়ে তো নেবো লোন, তারপর যদি দিতে না পারি সবাই ফোন করবে, লোনের টাকা ফেরত চাইবে, ছি ছি ছি, বড় বেইজ্জতির ব্যাপার, এইটা করতে পারবো না। কি করতে পারি, চলো বাড়িটাই বিক্রি করে দিলাম। এসে শ্বশুর বাড়িতে বললাম যে দেখো ওইখানে যে এই যে থাকতে যেতাম এখন আর পারবো না, কারণ বাড়ি নেই, এবার তোমাদের সাথেই সারাক্ষণ থাকবো। মানে এই কম্প্রোমাইজটা করতে হয়েছে। ঠিক আছে, ভালো কথা, সেই ফান্ডেরও তো একটা সীমা আছে, কিছুদিন চলার পর তো সেখানেও টান পড়ছে আস্তে আস্তে। সেই সময় ওই মানে এইটা একটা প্রথম হেল্প রাজীবের বিশাল বড়। তারপরেই হচ্ছে ভূতের রাজা দিলবর, পলাশের, হ্যাঁ। এবং তারপর নেক্সট যে হেল্পটা শুরু হলো সেটা হচ্ছে মেন্টরিং। এই মেন্টরিংটা প্রথম শুরু করলেন বিয়াস, আরামবাগ। আমি চেয়েছিলাম আরামবাগের শেলফে থাকতে, কিন্তু বুঝতে পেরেছিলাম আমি রেডি নই, সেটার জন্য প্রস্তুত নই। 6 মাস ধরে উনি কিন্তু আমাকে প্রতিটা ধাপে এইটা রেডি করো, এই সার্টিফিকেশনটা নাও, এইটা করো, ওইটা করো। এবং একটা রিটেলে থাকতে গেলে যে শেলফে চার্জ লাগে বা কিছু, সেটা উনি এতটা আমাকে সাবসিডাইজ করে দিয়েছিলেন যাতে আমি এটা করতে পারি। মানে উনিও ডেসপারেটলি চেয়েছিলেন যাতে ডেভিলিউটা ওনার শেলফে থাকুক, যেটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। কারণ যেখানে ওনার শেলফে আজ বড় বড় নামি দামি চকলেট ব্র্যান্ড রয়েছে, 150 বছরের ব্র্যান্ড যেগুলো রয়েছে ওখানে, সেটার পাশে যে উনি আমাকে জায়গাটা দিতে চাইছেন, এটা একটা অনেক বড় পাওয়া আমার কাছে। তো আমিও 6 মাস ধরে লেগে পড়ে প্রত্যেকটা জিনিস একটা একটা করে করেছি, এই পুরোটা করা। এবং ইভেন আমার এটাও মনে আছে যে তোমাকেও যতবার ইভেন্ট হয়েছে আমি ডেকেছি এবং তুমি এসেছো। তুমি যেহেতু এসেছো, তোমার সাথে করে বিবিসির আরো মেম্বাররা এসছে। মানে প্রত্যেকটা এক্সিবিশন যখনই আমি করেছি, আমি এটা জানি আর কেউ আসুক না আসুক, বিবিসি থেকে 10-12 জন তো মানে প্রথম দিন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওই আশাটাতে আমার যে প্রোডাক্ট সেল হচ্ছে, বিক্রি হচ্ছে, সেটা তো অফকোর্স হেল্প, এটা তো অস্বীকার করা হবে যেটা হেল্প নয়, এটা তো হেল্প। কিন্তু ওই এসে যে পাশে দাঁড়ানো, এটা যে আরো কত বড় হেল্প সেটা বলে বোঝাতে পারবো না। মানে সেটা বিবিসির জনায় জনায়। আজকে ওয়েলথ অ্যাপের জয়ন্ত বাবু, ওনার কিছু কর্পোরেট অর্ডারসে কাজ করা, বিবিসির কোনো যে অফিসিয়াল অনুষ্ঠানগুলোতে তোমরা আমাকে অর্ডারস দিতে থাকছো। অন্যভাবে দেখতে গেলে বিবিসির কেউ কাউকে চেনে, সে আমাকে নিয়ে গিয়ে আরেকজনের সাথে আলাপ করিয়ে দিল। আজকে কীর্তি কাকু উইনার আইসক্রিমে, উনি ডেকে নিয়ে গিয়ে আইসক্রিমের পুরো ফ্যাক্টরি ঘুরিয়ে দিলেন যাতে আমি বুঝতে পারি পুরো ব্যাপারটা কি হচ্ছে। ওনার ছেলে সায়ক, এই বছরও আমার জন্মদিনের দিন আমি সারাদিন উইনার আইসক্রিমের ফ্যাক্টরিতে ছিলাম সায়কের সাথে। A to Z ওটা নিয়ে আলোচনা, কথাবার্তা, কোথার থেকে র মেটেরিয়াল সোর্সিং হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। ওর কোনো দায় ছিল না একটা পুরো দিন আমায় দেয়ার, কিন্তু ও আমায় দিল পুরো দিনটা, কারণ আমার অনেক কিছু জানার ছিল ওর কাছ থেকে, আমি সেটা জানলাম। প্রতিটা ধাপে ধাপে আমি যে হেল্প গুলো পেয়ে গেছি, সেইটা দেবতোষ তার কোম্পানির অর্ডার, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বা মৃন্ময়ী, ওনার যে 4টে কোম্পানি রয়েছে,
তার কর্পোরেট অর্ডার্স গুলো আমাদের কাছে প্রচুর এসেছে একটা সময়। এবং ইনফ্যাক্ট দেবতোষ আমাকে প্রথম গিফটিং এর অর্ডার দেয়, মানে চকলেটের বাইরে বেরিয়েও যে আমি কর্পোরেট গিফটিং এ কাজ করতে পারি সেটা দেবতোষের অর্ডার দিয়ে শুরু। এবং সেই জায়গা থেকে শুরু করে আজকে দাঁড়িয়ে আমি প্যান ইন্ডিয়া টাটার ক্যারেট লেনের অর্ডার্স গুলো করছি। তো সেখানে যে শুধু চকলেটস করছি তা না, সেখানে আমরা কাস্টমাইজ কর্পোরেট গিফটিং এরও কাজ করছি। সেই দিন যদি দেবতোষের অর্ডারটা আমি মনে সাহস নিয়ে না করতাম, ওকে আমি বলেছিলাম যে আমরা কিন্তু কর্পোরেট গিফটিং করি না, দেবতোষ বলেছিল এক না একদিন তো শুরু করতেই হতো, আমারটা দিয়ে শুরু করো না, কি আর হবে, ছড়াবে, এই তো, তার চেয়ে বেশি কি হবে, তুমিও ছড়াবে আমিও ছড়াবো। এই সাহসটা কে দেয়? মানে একজন ক্লায়েন্ট কখনো এটা বলে যে চলো না করাই যাক না, সেই সাহসটা দিয়েছিল। আমি প্রথম ওদের লোগো কাস্টমাইজ করিয়ে পার্সোনালাইজ করিয়ে একটা সেই বড় ফ্লাস্ক মাগ হ্যান ত্যান অনেক কিছু গেছিল। সেই থেকে আমার মনে হলো যে না পারবো করতে, টুকটাক টুকটাক করে করতে 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 সেটা আজকের দিনে দাঁড়িয়ে এই কদিন আগেও আমরা টাটার একটা 2,500 কর্পোরেট গিফটিং এর অর্ডার দিলাম, একটা ফুল সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়ার পুরো কাজটা শেষ করলাম। তো এই যে পাওয়াগুলো বিবিসি থেকে অদ্ভুত অদ্ভুত ভাবে পাওয়া, মানে সবকিছু যে লিখে পাওয়া তা না। তনুশ্রী আজকে হঠাৎ হঠাৎ বলতো চলো গাড়িতে আমার সাথে, বেরোলাম। এবার ওর সাথে বেরোনো মানে 4টে লোকের সাথে আলাপ হয়ে যাওয়া, সিম্পল, মানে আর কিছু না, 4টে লোকের সাথে আলাপ করে দিলে অ্যাডেল কমিউনিকেশনে। তো এইরকম ভাবে মানে নাম নিতেই থাকতে পারি, মানে 450 জন আজ কি 500 জন আজ আমাদের মেম্বার আছে, 100 জনের নাম তো বোধহয় এক নিঃশ্বাসে নিয়ে নেবো যে যারা কোনো না কোনো ভাবে আমাকে লিলিদি ফোন করে, মো আমার না এটা 3টে গিফট লাগবে পাঠিয়ে দাও তো। এই ফোনটা তো আমার কাছে নাও আসতে পারতো। শিরিনা ভ্যানিলা উইন বেকারি, যখনই ওর কোনো কর্পোরেট অর্ডারে চকলেট লাগে, ও তো নিজে বানাতে পারে চকলেট, ও নিজে না বানিয়ে অর্ডারটা আমাকে দেয়। কেন দেয় আমার কাছে আজও এটা রহস্য, কিন্তু ও দেয়। বললেই বলে ও বাবা অনেক কষ্টের কাজ, আমি পারবো না, এটা ওর মুখে বলা। কেন দেয় আমি আজও জানি না, কিন্তু ও দেয়। তো এই যে অর্ডারস গুলো কন্টিনিউয়াস ফ্লো করতে থাকা, পাওয়া, কেউ হয়তো কোথাও অন্য কোনো গ্রুপ থেকে কোনো অর্ডার পেয়েছে, আমি হঠাৎ দেখি আমার হোয়াটসঅ্যাপ ভরে গেল, কোথায় কোন গ্রুপে কে চকলেট চেয়েছে সেই অর্ডারটা আমার কাছে, এবং একাধিক মেম্বার একই জিনিস পাঠাচ্ছে। সো বিবিসি থেকে পাওয়া বলতে পারো এইটা, মানে তুমি ভুল করনি এন্টারপ্রেনিউর হয়ে থেকে অর্ডারস অবধি, এই পুরো জিনিসটা। সো একটা খুব ইন্টারেস্টিং যেটা লাগলো কথাটা শুনে, যে আজকে যারা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন বিজনেসেস বিবিসির ভেতরে, যেখানে থার্ড ফোর্থ জেনারেশন ব্যবসাগুলো যে ফার্স্ট জেনারেশনকে এতটা সাপোর্ট দিচ্ছে, an iconic company like Arambag sitting through meticulously প্রতিটা জায়গা বুঝিয়ে putting that to the shelf, right, 75টা স্টোর আজকে ওদের, সেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে তোমার চকলেট। It's a wonderful exposure that you get. রাজীব পাল ভূতের রাজার, যেখানে he is not till sure যে তোমার প্রোডাক্টটা ফাইনালি যে ডেলিভারি হবে কিনা, investing in you, giving you that support is incredible. Absolutely. মৌমাদি, ডেভিলিউ এর ফিউচারটা কি? ডেভিলিউ এর ফিউচার তো সবার হাতে, মানে কোম্পানিটার নামই তো ডি মাস চকলেটস, সো ইটস ফর দি মাস। সো সবার হাতে, মানে সবার হাতে, মানে যে যেরকম চাইবে ডেভিলিউ হয়তো সেরকমই তার ভবিষ্যৎ দাঁড়াবে। হ্যাঁ, খুব স্ট্রাকচার্ড ওয়েতে বলতে গেলে ডেভিলিউর ভবিষ্যৎ হচ্ছে, আমি ভিজুয়ালাইজ করি যে আমারও একটা শেড হবে একদিন, সেই শেডে হয়তো 200 জন বসে কাজ করছে। চকলেট তৈরিটা তো হ্যান্ডমেডই থাকবে চিরকাল, এটাই এর ভবিষ্যৎ। কারণ যত বেশি হাতে তৈরি করব তত বেশি আমি লোককে এমপ্লয় করতে পারবো। আর অনেকেই স্কেলিং আপের প্রশ্নটা তোলে যে এটাতে একটা সার্টেন লেভেলের পর তো প্রোডাকশনটা স্কেল করা যায় না। নিশ্চয়ই যাবে, আমি কিছু সাপোর্টিং মেশিনস এখন টুকটাক ইউজ করা শুরু করেছি, এটা আরো বাড়াতে হবে। কিছু কাজ যেগুলো লেবোরিয়াস, সেই জায়গাটা হয়তো মেশিন চলে আসবে, বাট দ্য ফাইনাল মেকিং অফ দ্য চকলেট এই জায়গাটা হাতেই তৈরি হবে। কারণ ওই মানে হাতে ভালোবেসে তৈরি করার থেকে ওপরে তো কিছু হতে পারে না। আর হাতে তৈরি করলে না অনেক ভ্যারাইটিস, অনেক ভার্সেটাইল ব্যাপারটা করা যায়, যেটা মেশিনে সবসময় করা যায় না। তো চকলেটের ওই গলানো, প্যাকেজিং কিছু কিছু জায়গা হয়তো মেশিন করবে, কিন্তু তৈরিটা হাত করবে, কারণ তাহলে আমি আরো অনেক বেশি হাতের হাতে মাইনে তুলে দিতে পারবো। তো এইটাই আমার ভিশন, যে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বসে কাজ করছে এবং তৈরি করছে। এবং ইনফ্যাক্ট আমরা 1-2 জন করে আস্তে আস্তে খুব খুব সিনিয়র সিটিজেনদেরকেও কাজের মধ্যে রাখছি, যাদের হয়তো পয়সার প্রয়োজন, কিন্তু তাদের শরীরে আর দাঁড়িয়ে, ধরুন যারা হয়তো ধরো রান্না করতো কিংবা বাড়িতে কাজ করতো, তারা 60 বছর হয়ে গেছে আর এখন পাচ্ছে না সেই কাজটা করতে,
সেখানে চকলেটের কাজে না একটা পার্ট হচ্ছে স্টিকার বা প্যাকেজিং করা, যেটা একদম চুপচাপ বসে বসে এসির মধ্যে কাজ। তো সেইটা তো শারীরিকভাবে তারা করতে পারেন, মানে তাদের যদি ঠিক মতো চেয়ার টেবিল দেওয়া যায়, তাদের বিশাল একটা কোনো শারীরিক পরিশ্রম হচ্ছে না। তো ওই জায়গাটাতে আমি একটা তৈরি করার চেষ্টা করছি যে একটা পার্ট যদি একটু সিনিয়র সিটিজেন যারা নিডি তাদেরকেও যদি কাজে লাগানো যায়। একজন অলরেডি আমাদের এখানে কাজ করছিলেন, তো তিনি এতটাই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন যে এখন উনি আর বাড়ির থেকে ওই অব্দি আসতে পারছেন না, যার জন্য উনি ছেড়ে দিয়েছেন। না হলে কিন্তু কাজটা হচ্ছিল, একটু স্লো হয় বাট হয়। তো আমরা ওইটাও আস্তে আস্তে করে একটা তৈরি করব, মানে সবকিছু মানে উপরওয়ালার আশীর্বাদে যদি আমরা সেই পরিমাণ আরো বড় হতে পারি এবং আমাদের আরো ওয়ার্কফোর্স যখন বাড়বে আস্তে আস্তে, আমাদের ইনক্লুশনের মধ্যে কিন্তু একটা সিনিয়র সিটিজেনেরও পার্ট আছে। উইথ দিস সোশ্যাল অ্যাঙ্গেল আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে এই অ্যাঙ্গেলটা তুমি ভেবেছো যেখানে সোসাইটিকেও সার্ভ করা যাচ্ছে, তার সাথে সাথে ব্যবসাটাও করা যাচ্ছে। এইটাই কি কারণ একটা যার জন্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তোমাকে আমেরিকা নিয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে আমাকে আমেরিকা নিয়ে যাওয়া হয়েছিল, এইটা একটা খুব বড় কারণ। কারণ যে ইনিশিয়েটিভটা, সেই ইনিশিয়েটিভটা কিন্তু সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপের। অনেস্টলি স্পিকিং, আমি যদি এখন বলি আমি একটা সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপ করছি পুরোপুরি, তাহলে সেটা নয়। কারণ আমি না তো গ্রিন এনার্জি নিয়ে কাজ করছি, না তো রিসাইক্লিং করছি, না তো কোনো এক্সাক্ট কিছু কোনো ভিকটিমদের নিয়ে কাজ করছি, হয়তো ডাইরেক্টলি করছি না, কিন্তু আমার লং টার্ম ভিশনটা কিন্তু সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপেরই। সেই জায়গাটা যখন তারা জানতে পারে, মানে ব্র্যাডলি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভরা যখন এখানে ছিলেন, তো ইউএস কনসুলেটে ইভেন্টস গুলো হচ্ছিল এবং তখন আমাদের বলতে বলা হয়েছিল যে আমরা কি নিয়ে কাজ করছি। ওনারা জানার পর ওনাদের কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল যে অ্যাপারেন্টলি কোনো সোশ্যাল ওয়ার্ক না, বাট ভীষণ প্রফেশনালি এবং বিজনেস ওয়াইজ একটা সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি করা। তো সেইটার জন্যই ইনভাইটেড হয়েছিলাম এবং ব্র্যাডলিতে থাকার সুযোগ, পড়াশুনো করার সুযোগ, 10 দিন কিছু ওয়ার্কশপস করা, ওখানে লোকজনের সাথে আলাপ পরিচয় হওয়া এবং ওখানে ক্লাস নেওয়া। যেহেতু আমার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল, যেটা ওরা জানতে পারার পর বললো এরকম চান্স তো মিস করা যায় না, তো ওখানে গিয়েও সেশন নিতে হয়েছিল। তো সেইটাও সুযোগ পাই আর কি, ওখানে স্টুডেন্টদের ইন্টারাক্ট করা বা প্রফেসরদের সাথে ইন্টারাক্ট করা। তো এই একটাই কারণে হয়েছিল এইটাই। Thank you very much for spending this afternoon with me. Hopefully এরকম আরো 10টা মৌমাদি তৈরি হবে আশা করছি। মানে এটা ওই মাইন্ডসেটের প্রশ্ন, তো মানে এটাই রিকোয়েস্ট থাকবে সব দর্শকদের কাছে বা যাদের কাছে আমরা পৌঁছচ্ছি এই আলোচনাটা নিয়ে, যে স্টার্টআপ বা যারা খুব ছোট করে ব্যবসা করছে তাদেরকে ছোট চোখে দেখবেন না। এইটা একটা রিকোয়েস্ট কেন করা, কারণ আমাদের সত্যি কথা বলতে সবসময় যে টাকার প্রয়োজন তা কিন্তু না, আমাদের প্রয়োজনটা হচ্ছে সাহসের, আমাদের প্রয়োজনটা হচ্ছে একটু উৎসাহের। আমরা সেইটা পেলেই কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারি। কারণ ওই সাহসটা তো করেছি, মানে আমার জন্য তো কেউ ছেড়ে যায়নি ব্যবসাটা, আমাকে জিরো থেকে স্টার্ট করতে হয়েছে। একটা অফিস ঘর খোলা থেকে শুরু করে প্রথম এমপ্লয়ি নেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একটা একটা করে ধরে ধরে করতে হয়েছে। ওই সাহসটা তো দেখাতে পেরেছি। তাহলে একটু যদি সবাই উৎসাহ দেয় আমাদের যে না না করো করো আমরা আছি, এবং যেরকম আমি বলি যে আমাদের দেশের যা পপুলেশন, তাতে প্রত্যেকটা মানুষ সপ্তাহে একবার যদি 10 টাকার একটা ডেভিলিউ চকলেট কেনে তাহলেই আমি বড় লোক। এর চেয়ে বেশি আমার কিছু না। থ্যাংক ইউ।